আচ্ছা, যুদ্ধ মানে কি শুধুই সৈন্য সংখ্যা আর পাশবিক শক্তির খেলা? না, একদমই না। ইতিহাসে বারবার দেখা গেছে একটা মাত্র যুগান্তকারী আইডিয়া বা ইনোভেশন পুরো রণক্ষেত্রের ছবিটাই বদলে দিয়েছে। তো চলুন এই সোর্সগুলোর উপর ভিত্তি করে দেখি কিভাবে কিছু প্রযুক্তিগত মহালম্ব যুদ্ধের ইতিহাসকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছে। র্যালফ পিটার্সের এই বিখ্যাত উক্তিটা দিয়ে শুরু করা যাক। উনি বলছেন যে অস্ত্রশস্ত্র হয়তো তামা থেকে টাইটানিয়ামে চলে যেতে পারে, কিন্তু মূল বিষয়টা একই থাকে, শত্রুকে হারানো। বেশ শক্তিশালী একটা ধারণা, তাই না? কিন্তু আসলে কি তাই? কি হবে যদি এমন কোনো উদ্ভাবন আসে যেটা শুধু যুদ্ধের সরঞ্জামে নয়, বরং যুদ্ধের পুরো দর্শনটাকেই পাল্টে দেয়? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমাদের প্রথম মহালাম্ফের দিকে এগিয়ে যাওয়া যাক। তো আমাদের যাত্রাটা শুরু হচ্ছে একদম প্রাচীন যুগ থেকে। এখানে দুটো যুগান্তকারী উদ্ভাবন যুদ্ধের গতিপথ চিরতরে পাল্টে দিয়েছিল। একটা হলো ব্রোঞ্জের ব্যবহার, যা ছোটখাটো সংঘাতকে বড়সড় রাষ্ট্রীয় যুদ্ধে পরিণত করে। আর দ্বিতীয়টা হলো রথ, প্রাচীন বিশ্বের প্রথম মোবাইল ওয়েপন প্ল্যাটফর্ম। দেখুন, পাথর থেকে ব্রোঞ্জে আসাটা শুধু ব্যাটার মেটেরিয়ালের ব্যাপার ছিল না। আসল বিপ্লবটা ছিল কিন্তু সাংগঠনিক। ব্রোঞ্জের অস্ত্রশস্ত্র অনেক বেশি টেকসই আর ধারালো হওয়ায় প্রথমবারের মতো প্রফেশনাল আর্মি বা পেশাদার সেনাবাহিনী তৈরি করা সম্ভব হয়েছিল, আর এর ফলেই উপজাতীয় লড়াইগুলো রাষ্ট্রীয় সংঘাতে পরিণত হয়। এখন এই স্লাইডটা দেখুন, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। কিভাবে একটা সাধারণ যান হয়ে উঠল একটা সুপার ওয়েপন। প্রথম দিকে সুমেরীয়দের যে 4 চাকার ভারী রথ ছিল, ওগুলো ছিল খুব স্লো, মূলত মালপত্র নেওয়ার কাজেই লাগত। কিন্তু যখনই দুটো স্পোক লাগানো চাকা আর ঘোড়ার ব্যবহার শুরু হলো, অমনি এটা একটা দ্রুত গতির হিট অ্যান্ড রান অস্ত্রে পরিণত হলো। আর মিশরীয়রা তো আরও এক ধাপ এগিয়ে গেল। তারা অ্যাক্সেলটাকে পেছনে সরিয়ে দিল, আর তাতেই রথ হয়ে উঠল অবিশ্বাস্য রকম ক্ষিপ্র একটা মোবাইল ফায়ারিং প্ল্যাটফর্ম, মানে প্রাচীন বিশ্বের প্রথম সুপার ওয়েপন। তো পেশি শক্তি থেকে বেরিয়ে এবার আমরা এমন একটা যুগে যাচ্ছি যেখানে বুদ্ধি, জটিল সৈন্যবিন্যাস আর বৈজ্ঞানিক আবিষ্কার যুদ্ধক্ষেত্রে পেশি শক্তির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চক্রব্যূহ, এটাকে শুধু একটা ডিফেন্স ফরমেশন ভাবলে বিরাট ভুল হবে। এটা ছিল একটা চলন্ত ডেথ মেশিন। ভাবুন তো, এর প্রত্যেকটা স্তর একে অপরের উল্টো দিকে ঘুরছে, যা শত্রুদের জন্য একটা গোলক ধাঁধার মতো। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, ড্রাম আর শঙ্খের শব্দ দিয়ে পুরো ফরমেশনটা কন্ট্রোল করা হতো। মানে এটা ছিল এক ধরনের আদিম কিন্তু খুবই কার্যকর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যা হাজার হাজার সৈন্যকে একটা জীবন্ত অস্ত্রের মতো চালাত। কোনো সৈন্য পড়ে গেলে পাশের জন সাথে সাথে তার জায়গা নিয়ে নিত। বিহুটা থাকতো একেবারে অভেদ্য। রোমানদের সাফল্যের পেছনের কারণটা কিন্তু শুধু তাদের তলোয়ার ছিল না, তাদের আসল শক্তি ছিল ডিসিপ্লিন আর ইঞ্জিনিয়ারিং। টেস্টুডো ফরমেশন দিয়ে তারা নিজেদেরকে একটা চলন্ত দুর্গে পরিণত করতে পারত। ব্যালিস্টা দিয়ে দূর থেকে দুর্গের দেয়াল গুড়িয়ে দিত, আর রাস্তা আর ব্রিজ বানিয়ে নিজেদের সাপ্লাই লাইন আর নিয়ন্ত্রণ ধরে রাখত। গ্রিক ফায়ার, মধ্যযুগের সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় একটা অস্ত্র। ভাবুন তো একবার, এমন একটা আগুন যা পানির উপরেও জ্বলে, আর নেভানোর চেষ্টা করলে সেটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বাইজেন্টাইনরা জাহাজের সামনে লাগানো ব্রোঞ্জের সাইফোন দিয়ে এই জ্বলন্ত তরল শত্রুর দিকে ছুঁড়ে মারত। এর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ছিল অসাধারণ, আর এই একটা অস্ত্রের জোরেই তারা বহু শতাব্দী ধরে কনস্ট্যান্টিনোপলকে রক্ষা করতে পেরেছিল। ইতিহাসের একটা দারুণ ওয়াটিফ মোমেন্ট ভাবা যায়। ফার্স্ট সেঞ্চুরিতেই আলেকজান্ড্রিয়ার হিরো একটা কাজ চালানোর মতো স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, কিন্তু রোমানরা ওটা ব্যবহারই করল না। কেন? কারণটা সামাজিক আর অর্থনৈতিক। তাদের হাতে ছিল অঢেল দাস, তাই কায়িক শ্রমের বিকল্প খোঁজার কোনো দরকারই তাদের ছিল না। ফলাফল, যে শিল্প বিপ্লব তখন হতে পারত, তা পিছিয়ে গেল প্রায় 1700 বছর। এবার আমরা এমন একটা উদ্ভাবনের কথা বলবো যেটা বিংশ শতাব্দীর আগে পর্যন্ত যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড়, মানে সিঙ্গল বিগেস্ট পরিবর্তন এনেছিল, আর সেটা হলো বারুদ। বারুদের গল্পটা শুরু হয়েছিল চীনে, কিন্তু এর আসল বিধ্বংসী রূপটা বিশ্ব দেখেছিল ইউরোপীয় আর অটোমানদের হাতে। পঞ্চদশ শতাব্দীতে অটোমানদের বিশাল কামানগুলোই কনস্ট্যান্টিনোপলের সেই 1000 বছরের পুরনো দেয়াল ভেঙে দিয়েছিল, আর পতন হয়েছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। 18 শতকে ভারতে টিপু সুলতান এই টেকনোলজিকে একটা সম্পূর্ণ নতুন রূপ দেন। অনেকেই হয়তো ভাবেন যে আধুনিক রকেট মানেই পশ্চিমা বিশ্ব, কিন্তু ইতিহাস বলছে একদম অন্য কথা। এর জন্ম হয়েছিল 1800 শতকে ভারতে, মহীশূরে। টিপু সুলতানের বাহিনী এমন একটা অস্ত্র ব্যবহার করত যা ব্রিটিশদের রণকৌশলের ভিত নাড়িয়ে দিয়েছিল। এই রকেটগুলো কেন এতটা স্পেশাল ছিল?
কারণ এগুলোর খোলসটা ছিল লোহার, মানে অনেক বেশি বারুদ ভরা যেত, ফলে এর পাল্লা ছিল প্রায় 2 কিলোমিটার পর্যন্ত। শুধু তাই নয়, এর মাথায় প্রায়শই তলোয়ার বা ব্লেড লাগানো থাকত, যা শত্রুপক্ষের জন্য ছিল একটা বিভীষিকা। ব্রিটিশরা এই টেকনোলজি দেখে এতটাই ইমপ্রেসড হয়েছিল যে তারা এটাকে কপি করে নিজেদের কংগ্রিভ রকেট তৈরি করে। এটাই প্রমাণ করে ইনোভেশনের কোনো বর্ডার হয় না। এবার ফোকাস করা যাক গতির ওপর। যুদ্ধ জেতার জন্য স্পিড কতটা জরুরি তা বোঝার জন্য আমরা দুটো একদম আলাদা সময়কে এক সুতোয় গাঁথব। 180 মাইল। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। একজন মঙ্গল ওয়েইন একদিনে এতটা পথ যেতে পারত, কিন্তু কিভাবে? ব্যাপারটা কোনো ম্যাজিক ছিল না, ছিল নিখুঁত লজিস্টিক্স আর প্ল্যানিং। প্রত্যেক যোদ্ধার সাথে 3-4টে করে ঘোড়া থাকত। তারা ঘোড়া বদল করে করে যেত যাতে ক্লান্তি না আসে। তাদের কম্পোজিট ধনুক ছিল সেই যুগের মেশিন গানের মতো, আর অর্তু নামের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করত যে চেঙ্গিস খানের আদেশ সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চোখের পলকে পৌঁছে যাবে। এর ঠিক 700 বছর পর জার্মানরা ঠিক এই আইডিয়াটাকেই যান্ত্রিক একটা রূপ দেয়। নাম দেয় ব্লিটজক্রিগ, মানে লাইটনিং ওয়ার বা বিদ্যুৎগতির যুদ্ধ। এই স্লাইডটা দেখুন, কি অসাধারণ তুলনা। মঙ্গলদের ইঞ্জিন ছিল ঘোড়া, জার্মানদের ছিল ট্যাঙ্ক আর প্লেন। মঙ্গলদের অস্ত্র ছিল কম্পোজিট বো, জার্মানদের ছিল ডাইভ বম্বার। আর মঙ্গলদের মেসেঞ্জার রিলে সিস্টেমের আধুনিক ভার্সন ছিল 2-ওয়ে রেডিও। কিন্তু মূল নীতিটা কিন্তু একদম এক, গতি আর সমন্বয়ের মাধ্যমে শত্রুকে পুরোপুরি হতবাক করে দেওয়া। তো চলুন এবার একদম বর্তমান সময়ে চলে আসি। এখনকার সবচেয়ে বড় যুদ্ধগুলো হচ্ছে এমন সব প্রযুক্তি দিয়ে যা খালি চোখে দেখাই যায় না। আজকের দিনের যুদ্ধক্ষেত্র মানে শুধু মাটি, জল বা আকাশ না। যেমন ধরুন প্রেসিশন গাইডেড মিউনিশন, যা সার্জিক্যাল স্ট্রাইকের মতো নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে, কিংবা সাইবার অ্যাটাক, যা দিয়ে একটা দেশের পাওয়ার গ্রিড বন্ধ করে দেওয়া সম্ভব। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা স্বয়ংক্রিয় ড্রোন তো যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া থেকেই মানুষকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ইতিহাসের প্রত্যেকটা মোড়ে যেমন নতুন উদ্ভাবন যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে, তেমনি ভবিষ্যতের বিপ্লবটা যখন আসবে আমরা কি সেটাকে দেখতে পাব, নাকি সেটা এতটাই অদৃশ্য হবে যে আমরা হয়তো টেরও পাব না? ভাবনার বিষয়, তাই না?